বন্ধুরা, ঝাঁসি থেকে প্রায় 40-45 মিনিট গাড়ি চালিয়ে এখন কিন্তু আমরা চলেছি মধ্যপ্রদেশে। এখন আছি মধ্যপ্রদেশের ওরছাতে। আর এসেই প্রথমে লাঞ্চ সেরে নিয়ে এখন কিন্তু চলে এসেছি রামরাজা মন্দিরে। খুব সুন্দর একটা মন্দির বললেও দেখতে কিন্তু অনেকটা প্যালেসের মতন। তো অনেক ইতিহাস আছে এই মন্দিরকে ঘিরে। চলুন আগে মন্দিরটা দেখে নিই। তো এই হলো রামরাজা মন্দির, যেটা এখন কিন্তু বন্ধ রয়েছে। এটা আবার রাত্রিবেলা 8টার সময় খুলবে বলছে। তো যাই হোক, এটা তো দেখা যাবে না, তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই ঠিক তার অপোজিটে কিন্তু এটা হলো চতুর্ভুজ টেম্পেল। দারুণ সুন্দর কিন্তু দেখতে। তো চলুন এটাই আগে যাই। এইবার আমরা চলে এসেছি রামরাজা মন্দিরের ঠিক পাশে চতুর্ভুজ টেম্পেল। এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর দেখতে, আর অনেকটা উপরে উঠতে হচ্ছে। বেশ খাড়া খাড়া সিঁড়ি দেখতেই পাচ্ছেন। চতুর্ভুজ মন্দিরটি ওরছার বুন্দেলা রাজপুত রাজারা নির্মাণ করিয়েছিলেন। 1700 শতকে রাজা মধুকর শাহ এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার পুত্র রাজা বীর সিং দেও এর নির্মাণ কাজ শেষ করেন। চতুর্ভুজ মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে বানানো। চতুর অর্থ 4 আর ভুজ অর্থ বাহু, যার আক্ষরিক অর্থ 4 হাত বিশিষ্ট ভগবান বিষ্ণুকে বোঝানো হয়েছে। এবং এটি রাম মন্দিরও বটে, কারণ ভগবান বিষ্ণুর অবতার হল রাম। মন্দিরটির একটি কাঠামোগত বৈচিত্র্য আছে, যা মন্দির, দুর্গ ও প্রাসাদের সংমিশ্রণে তৈরি। এই মন্দিরটি মূলত রামরাজা মন্দিরের বাইরে স্থাপন করা হয়েছিল। মন্দিরটি 344 ফুট উঁচু, যার জন্য এটি সবচেয়ে উঁচু হিন্দু মন্দির মনে করা হয়। এখন আমরা বসে আছি ওরছার চতুর্ভুজ টেম্পেলে, আর এইখানে ঠিক সামনেই রয়েছে আমাদের রামরাজা মন্দির, যেটা আমরা প্রথমে গেছিলাম। মন্দির বন্ধ রয়েছে। তো মন্দিরের টাইমিংটা খুবই শর্ট। সকালবেলা 8টায় খোলে, আবার সকাল 10:30টায় বন্ধ হয়ে যায়, আবার রাত 8টায় খুলে রাত 10:30টায় বন্ধ হয়, এটাই জানতে পারলাম। তো যাই হোক, এই জায়গাটা এমনি ভালোই লাগছে, কিন্তু সূর্যের তেজ আমাদের একদম পুরো ঘায়েল করে ছেড়ে দিচ্ছে। তোমার কেমন লাগছে বলো এই ওরছা জায়গাটা? ওরছা জায়গাটা খুবই সুন্দর, কারণ এখানে অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছু স্পট ঘুরে দেখার আছে। একদম। এখানে যেমন আমাদের সামনে আছে রামরাজা মন্দির, আমরা বসে রয়েছি চতুর্ভুজ মন্দিরে। এরপরে আছে ওরছা ফোর্ট, আর আছে বেতোয়া রিভার। একদম এই পাশে যেমন রামরাজা মন্দির, আর ঠিক এই পাশটাতে রয়েছে হলো ওরছা ফোর্ট, যেটা একদম দুটোই দেখা যাচ্ছে দুই পাশ থেকে। তো আপনাদের দেখাচ্ছি। আর ঠিক তার পিছনেই রয়েছে ওরছা ফোর্টের বেতোয়া রিভার, যেখানে ঠিক সূর্যাস্তের সময়টা খুব সুন্দর সময় কাটানো যায়। তো চলুন সময় নষ্ট না করে আপনাদেরকে দেখাই। এই হলো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন রামরাজা মন্দির। আমার খুব আফসোস যে ভিতরে গিয়ে দেখতে পারলাম না। তো যাই হোক, আপনাদের জানিয়ে দিই, এই ওরছাকে কিন্তু দ্বিতীয় অযোধ্যা বলা হয়, কারণ অযোধ্যা ছাড়াও কিন্তু এই ওরছাতে এইখানে শ্রীরামচন্দ্রকে রাজা হিসাবে কিন্তু পূজিত করা হয়। ভারতবর্ষের একমাত্র রামচন্দ্রকে রাজা হিসাবে কিন্তু এই ওরছাতে পূজিত করা হয়। চলুন ওই পাশে যাওয়া যাক। এই আমরা চতুর্ভুজ মন্দির থেকে বেরোচ্ছি, আর এই চতুর্ভুজ মন্দিরের ঠিক অপোজিটে এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এইটাই কিন্তু ওরছা ফোর্ট। খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এখান থেকে, দারুণ। আর ঠিক এই ওরছা ফোর্টের পিছনেই কিন্তু রয়েছে বেতোয়া রিভার। এখান থেকে ছোট্ট একটু অংশ দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো আসছে না, কিন্তু আপনাদের নিয়ে যাব। তো এখন আমি চলে এসেছি ওরছা ফোর্টের সামনে, আর এখানে টিকিট হলো ইন্ডিয়ানদের জন্য পার হেড 50 টাকা করে। এখানেও কিন্তু 15 বছরের ঊর্ধ্বেই টিকিট লাগবে, তার ছাড়া কিন্তু টিকিট লাগবে না। তো যাই হোক, এখানে অনেক কিছু দেখার আছে। তো আপনাদেরকে এখানে রুট ম্যাপটা দেখাই। এই হলো এই ওরছা ফোর্টের পুরো রুট ম্যাপ। প্রচুর পয়েন্ট আছে, অতগুলো হয়তো দেখা যাবে না। তো যাই হোক, এই হলো এন্ট্রি গেট, এটা 1 নম্বর পয়েন্ট। এই হলো টিকিট কাউন্টার এখানকার। আর এরপরে আমরা এই স্কুটি নিয়ে এই রাস্তা দিয়ে চলে যাব যতদূর যাওয়া যায়। টিকিট কেটে নিয়েছি, তো চলুন যাওয়া যাক। মধ্যপ্রদেশের এই ওরছাতে সমস্ত মহলই বেশ সুন্দর, যাতে বুন্দেলা রাজপুতদের রাজকীয়তা লক্ষ্য করা যায়। ওরছা ফোর্ট পরিসরে মোট 4টি মহল রয়েছে, যার মধ্যে এখানে সবচেয়ে পুরনো মহল হলো
রাজা মহল, যা প্রায় 500 বছর পুরনো। আর বাকি মহলগুলি হলো শীষমহল, রায়প্রবীণ মহল। কিন্তু এখানে একটা মহল এমনও আছে যা মুঘল বাদশাহ জাহাঙ্গীরের নামে, যেটা জাহাঙ্গীর মহল। কিন্তু এই মহল জাহাঙ্গীর নয়, ওরছার রাজা বীর সিং বুন্দেলা বানিয়েছিলেন, যার নিচের তলায় 100টি ঘর সৈনিকদের জন্য ও ওপরের তলায় 136টি ঘর অতিথিদের জন্য করা হয়েছিল। কিন্তু এত বড় মহলের পরেও সম্রাট জাহাঙ্গীর এখানে মাত্র 1 রাত কাটিয়েছিলেন। এই মহলটি মূলত তৈরি করা হয়েছিল সম্রাট জাহাঙ্গীরকে অভ্যর্থনা জানানোর জন্য। আমরা স্কুটি নিয়ে একটু ওপরের দিকে চলে আসলাম। এইখানে একটা বড় পার্কিং আছে, এইখান থেকে এন্ট্রান্স আছে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, দেখি এখানে কি কি ব্যাপার আছে। আর আমার ঠিক পিছনে রয়েছে কিন্তু শেষ মহল বলে, যেটা একটা বড় হোটেল। এখানে আপনারা চাইলে থাকতে পারেন, খরচা বেশ বেশির দিকেই হবে অবভিয়াসলি। তো চলুন এন্ট্রান্সের দিকে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি এই ফোর্টের সব থেকে সুন্দর পার্ট জাহাঙ্গীর মহলে। এইটা অ্যাকচুয়ালি এই মহলের পিছনের দিক ছিল, আসল গেট এই মহলের সামনের দিকে রয়েছে, কিন্তু বর্তমানে এই পিছনের গেটটি ব্যবহার করা হয়। জাহাঙ্গীর মহলটি তৈরি হয়েছিল 1602 সাল থেকে 1627 সালের মধ্যে, প্রায় 25 বছর ধরে। ওরছার রাজা বীর সিং বুন্দেলা মুঘল সম্রাট জাহাঙ্গীরের উদ্দেশ্যে তৈরি করেছিলেন এই মহল, কারণ রাজা বীর সিংয়ের সাথে সম্রাট জাহাঙ্গীরের ভীষণ ভালো সম্পর্ক ছিল। সম্রাট জাহাঙ্গীর যখন সম্রাট হননি, তখন তার পিতা সম্রাট আকবর জাহাঙ্গীরের বিভিন্ন কার্যকলাপে ভীষণ উত্তপ্ত ছিলেন। তাই তিনি জাহাঙ্গীরকে শাসন করার জন্য আবুল ফজল নামে একজন অভিভাবককে নিযুক্ত করেন, যে জাহাঙ্গীরের বিভিন্ন কার্যকলাপে নজর রাখবেন এবং তাকে দেখাশোনা করবেন, যেটা জাহাঙ্গীরের মোটেও পছন্দ ছিল না। তখন জাহাঙ্গীর এই বীর সিং বুন্দেলার সাথে বন্ধুত্ব করেন আর তার মাধ্যমে এই আবুল ফজলকে হত্যা করেন। তারপর থেকেই এই জাহাঙ্গীরের সাথে বীর সিং বুন্দেলার আরও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তার ফলে এই বীর সিং বুন্দেলা যখন ওরছার রাজা হলেন, তিনি তখন সম্রাট জাহাঙ্গীরকে আমন্ত্রণ জানালেন ওরছায় এসে থাকার জন্য। তাই সম্রাট জাহাঙ্গীর তখন মাত্র 1 রাতের জন্য ওরছায় আসেন আর এই মহলে রাত্রিবাস করেন। অর্থাৎ এই মহলটি প্রায় 25 বছর ধরে তৈরি করা হয়েছিল এই পরিকল্পনা নিয়ে যে এখানে সম্রাট জাহাঙ্গীর আসবেন এবং তাকে সম্মান জানানো হবে। কিন্তু সম্রাট জাহাঙ্গীর এখানে ছিলেন মাত্র 1 রাত, যদিও এই মহলের স্থাপত্য ও কারুকার্য বেশ সুন্দর। তো চলুন এবার একদম ফোর্টের টপ ফ্লোরটাতে উঠব। অনেকগুলো জায়গা থেকে ওঠা যায়, বেশ খাড়া সিঁড়ি। কিন্তু আমরা এখন ওরছার একদম টপ ফ্লোরটায় উঠছি, যেখান থেকে পুরো ওরছা শহরটাকে খুব সুন্দর দেখায়। এখানে কিন্তু বেশ কিছু ফরেন টুরিস্টও রয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। আর আজকে সারাদিনের মধ্যে কিন্তু সব থেকে সুন্দর জায়গা কিন্তু আমার এই ওরছার ফোর্টটাই লাগলো, জাস্ট দারুণ। ফোর্টের এই পাশ থেকে কত সুন্দর ভিউ আসছে, জাস্ট আপনারা দেখুন। এক ফ্রেমে কিন্তু চতুর্ভুজ মন্দির, রামরাজা মন্দির সমস্ত কিছু দেখা যাচ্ছে, সাথে বেতোয়া রিভারও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এই হলো আমার সামনে এই বড় চতুর্ভুজ মন্দির, তার পাশেই ঠিক রয়েছে রামরাজা মন্দির, আর এই হলো এটা ফোর্টেরই অংশ। আর এই দিকে কিন্তু বেতোয়া রিভার ওই সোজাতে, আর তার সাথে ওই দিকে কিন্তু একটা ছোট্ট ফরেস্ট মতনও আছে, যেটা ফরেস্ট রোড বলে। এখানের কিছু লোকাল লোকের থেকে শুনলাম। তো চাইলে এই জায়গাটাও গাড়ি চালিয়ে ঘুরে আসা যায়, খুব সুন্দর লাগে নাকি। তো চেষ্টা করব, যদি সময় পাই তাহলে অবশ্যই যাব। পিছনে আমরা দেখলাম সেটা হলো জাহাঙ্গীর মহল, আর এইবার আমরা যাচ্ছি ঠিক তার অপোজিটে, এই পাশটাতে হলো রাজা মহল।
চলুন। এটি ওরছার প্রধান রাজমহল, যেটা রাজা রুদ্রপ্রতাপ সিং 1501 থেকে 1531 সালের মধ্যে তৈরি করিয়েছিলেন। কিন্তু এর মুখ্য ভাগ তার পুত্র ভারতীচন্দ্র 1531 থেকে 1554 সালের মধ্যে তৈরি করিয়েছিলেন। এই এরিয়াতে আরও কিছু কিছু দেখার জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে, দেখুন। জাহাঙ্গীর মহল আমরা দেখলাম, রাজা মহল যাচ্ছি, দূরে কিন্তু লক্ষ্মী টেম্পল আছে, আর বাকি তো রায় প্রবীণ মহল, তারপরে সেন্টোপ্যাথ আছে বেতোয়া নদীর ধারে, সেটা আমরা যাব। আর চতুর্ভুজ টেম্পল তো আমরা অলরেডি দেখে এসেছি। 1554 সালের মধ্যে এই মহলটি তৈরি হয়ে গেল। এই ফোর্টের বাকি অংশ তথা শীষমহল ও তার সংলগ্ন অঞ্চলগুলি 1554 থেকে 1592 সালের মধ্যে রাজা মধুকর শাহ তৈরি করেছিলেন। এই মহলটির বর্তমান বয়স 500 বছরেরও বেশি। এই মহলের বিভিন্ন অংশে সুন্দর চিত্রকলা ও ভাস্কর্য রয়েছে, যার অধিকাংশ রামায়ণ ও কৃষ্ণলীলার উপর ভিত্তি করে করা হয়েছে। এছাড়া নানা রকম পৌরাণিক কাহিনীও বিভিন্ন চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই মহলেই এখানকার রাজ পরিবারের সদস্যরা বসবাস করতেন। এখানে অন্য সমস্ত ফোর্টের মতোই দিওয়ানি আম এবং দিওয়ানি খাস রয়েছে, যেখানে রাজারা সাধারণ মানুষের সমস্ত অভাব অভিযোগের কথা শুনতেন। ওরছা ফোর্ট ঘোরা শেষ, আর এইবার আমরা এখান থেকে জাস্ট একটু দূরে বেতলা নদীর ধারে জঙ্গলের রাস্তা দিয়ে একটু গাড়ি চালিয়ে ঘুরে আসব, দেখি কেমন লাগে। আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন, সারাদিন এত গরম আর রোদ, পুরো চোখ মুখ অবস্থা একদম পুরো শেষ। চলুন যাওয়া যাক। এই ফোর্টের আরও একটা দর্শনীয় স্পট কিন্তু এইটা, যেটা হলো রায় প্রবীণ মহল। ভিতরে কাজ চলছে, আর সেরকম কিছু দেখারও নেই, তো সেরকম কোনো লোকজনও কিন্তু এর মধ্যে নেই। তো এই রায় প্রবীণ মহল কিন্তু এই রাস্তার ঠিক এই পাশে জাহাঙ্গীর মহলের পাশেই, কিন্তু খুব বেশি দূর নয়। আর সব থেকে বড় ব্যাপার, এই ফোর্টে কিন্তু চারপাশ দিয়ে সুন্দর রাস্তা করা আছে, কষ্ট করে কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হবে না। আমার যেরকম স্কুটি আছে, তাই আমি স্কুটি নিয়েই কিন্তু এই সব স্পটগুলো ঘুরতে পারছি। আপনাদের যদি স্কুটি নাও থাকে, আপনারা যদি লোকাল গাড়িতে ওরছা আসেন ঝাঁসি থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোর্টের বাইরে টোটো আর অটো পাওয়া যায়, ভাড়া করে আপনারা এই স্পটগুলো কিন্তু ঘুরতে পারেন অনায়াসেই। খুব বেশি খরচ কিন্তু এর জন্য হবে না। তো যাই হোক, এইবার চলে যাব পরের স্পটের জন্য। ওরছা ফোর্ট থেকে এখন আমরা চলে এসেছি সেই জঙ্গলের রাস্তায়, যেইটা আমরা ওরছা ফোর্ট থেকে দেখেছিলাম। এটা ওরছা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখানে এরকম সুন্দর রাস্তা, যার জন্য বেশ সুন্দর ভিউ আসছে। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কি কি জন্তু আছে জানা নেই, কিন্তু বাদর যে প্রচুর আছে তা চোখের সামনে স্পষ্ট। এই রাস্তায় সোজা চলে গেলে ললিতপুর দামো হয়ে জব্বলপুর যাওয়া যাবে। তো আমরা এই রাস্তা দিয়ে বেশ কিছুটা গিয়ে আবার ব্যাক করে ওরছাতে ফিরে আসব। এখন আমরা চলে এসেছি এবার ওরছার লক্ষ্মী টেম্পেলে। একটু পাহাড়ের ওপরে চড়াই আছে বেশ মন্দিরের সামনেটা, যদিও গাড়ি কিন্তু একদম মন্দিরের সামনে অবধি আসছে, তো অসুবিধা হবে না। চলুন। আমরা সকলেই জানি মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা, আর এই লক্ষ্মী মন্দির হলো মা লক্ষ্মীর বাহনের আকৃতি অনুযায়ী তৈরি করা হয়েছে। আর এরকম অদ্ভুত ও অন্যরকম মন্দির দেখতে হলে আপনাদের ওরছা আসতেই হবে। এই মন্দিরের কাঠামো এমনভাবে তৈরি যে দুপাশের দুটি বিল্ডিংকে পেঁচার ডানা হিসাবে মনে করা হয়। ত্রিভুজাকৃতির এই মন্দির এমনভাবে তৈরি যা যেখান থেকেই দেখবেন সেটা চতুর্ভুজ আকৃতির মনে হবে। মন্দির দর্শন করে এখন আমরা চলেছি মন্দিরের ওপরের দিকে। এই মন্দিরটা কিন্তু অনেকটা দেখতে ওই ফোর্টের মতনই, কিন্তু সাইজে ছোট। তো যাই হোক, আমরা খুব লাকি, এই মন্দিরটা একটু মিস হয়ে যেত। তার কারণ এখন বাজে 5:20, আমরা মন্দিরে এসে পৌঁছেছি, আর 5:30টায় কিন্তু এই মন্দিরটা বন্ধ হয়ে যায়। তাই টাইমটা এখানে আসলে মাথায় নিয়ে আসবেন। এই মন্দিরের নির্মাণ 1922 সালে রাজা বীর সিং দেও করিয়েছিলেন। 1983 সালে এই মন্দিরের মূর্তি চুরি হয়ে যায়,
যার ফলে এখনও প্রায় 40 বছর পর্যন্ত এই মন্দিরের গর্ভগৃহের সিংহাসন খালি পড়ে আছে। লক্ষ্মী মন্দির থেকে এবার আমরা চলে এসেছি আজকের শেষ স্পট এই ওরছাতে, সেটা হলো এখানকার ছত্রিয়া, মানে যেখানে রাজাদের সমাধি দেওয়া হতো সেই জায়গা। এই হলো ওরছার ছত্রিয়া, যেখানে রাজ পরিবারের লোকজনদের সমাধি দেওয়া হতো, এই সেই জায়গা। তো এখন 5:45 বাজে, সূর্য জাস্ট অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো আমি বলবো এখানে আসলে সবসময় এই বিকালের টাইমটাতেই আসবেন, খুব সুন্দর লাগবে। আর এর ঠিক পিছনেই রয়েছে পাঁচিলের বেতোয়া নদী, যেটা আমরা এখান থেকে বেরিয়ে এখন বাইরে দিয়ে যাব। সুন্দর ঘাট করা আছে, আমরা রাস্তা থেকে দেখতে পেয়েছি, তো সেইখানে যাব, চলুন। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই, সেটা হলো ওরছাতে আসলে এই ওরছা ফোর্টে একমাত্র যে টিকিটটা কাটবেন 50 টাকা করে জনপ্রতি, সেই টিকিটটা কিন্তু সাথে রেখে দেবেন। কারণ এই লক্ষ্মী টেম্পল, এই ছাত্রিয়া, আরও বিভিন্ন জায়গা যেই সব জায়গাতে টিকিট লাগে সব কিন্তু ওই একটা টিকিটেই কিন্তু হয়ে যাবে। টিকিটটা যদি হারিয়ে ফেলেন বা ফেলে দেন তাহলে কিন্তু সব জায়গাতে আবার আলাদা করে টিকিট কাটতে হবে। তো সেই একটা টিকিটেই কিন্তু 50 টাকায় সমস্ত জায়গা কিন্তু ঘুরে দেখতে পারবেন এই ওরছার মধ্যে। বাকি যেই জায়গায় টিকিট লাগে না সে তো ফ্রি। তো অবশেষে আমরা চলে এসেছি বেতোয়া নদীর ধারে। এখানে ছাত্রিয়ার ঠিক পাশে এই জায়গাটা, সুন্দর ঘাট করা আছে। আর এখানে কিন্তু বোটিং, কায়াকিং এগুলোও চাইলে করতে পারবেন 100 টাকার বিনিময়ে মাত্র। তো জায়গাটা খুব সুন্দর, আর সারাদিনে এত গরম ছিল, আর সূর্য জাস্ট ডুবে গেছে বলে এই জায়গাটাতে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, বেশ মনোরম লাগছে এই জায়গাটা এই মুহূর্তের জন্য। এখন বাজে সন্ধে 6টা। আমাদের এখন আবার ওরছা থেকে ঝাঁসি ফিরতে হবে, ফিরে স্কুটিটা ফেরত দিতে হবে। একদিনেরই আমাদের ঝাঁসির ট্যুর, সকালেই বলেছি। কাল আবার আমাদের ঝাঁসি থেকে কোনো ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে গোয়ালিয়র গিয়ে গোয়ালিয়র থেকে আবার আমাদের হরিদ্বার যেতে হবে। তো অনেক লম্বা জার্নি, অনেক লম্বা ট্যুর হবে এই ট্যুরটা। সবে আজকে প্রথম দিন শেষ হলো। প্রথম দিনে এই ঝাঁসি ওরছা পর্ব আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।